যুদ্ধ যখন শুরু হয়, যখন যুদ্ধের প্রয়োজনে যুদ্ধ হয়, আজকে তো আমরা পরিকল্পনা করে যুদ্ধে আসিনি। 5ই আগস্টে আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন বঙ্গবন্ধু কন্যার উপরে হামলা হবে, যখন বাংলাদেশ এরকম নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন এই যুদ্ধ করতেই হবে এবং এটা অনিবার্য যুদ্ধ। এই যুদ্ধে কি হবে জানি না, কৌশল ঠিক বেঠিক জানি না, কৌশল নির্ধারণের সময় সকল সময় থাকে না। আমরা যুদ্ধ শুরু করেছি, যুদ্ধ করতে করতে কৌশল নির্মাণ করছি, যুদ্ধ করতে করতে যেখানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেখানে প্রতিবন্ধকতাকে ঠেকানোর জন্য শিখছি। আমরা অনেকেই সাইবার যোদ্ধা ছিলাম না, আমরা অনেকে অনলাইনে এক্সপার্ট ছিলাম না, কিন্তু আমরা এখন অনলাইনে যুদ্ধ করছি, শিখে গেছি কি করে ইন্টারনেট কি করে কি করতে হয়। এভাবে যুদ্ধ করতে করতে শিখে গেছি। আমি কখনো ভাবিনি আমার সাহস হবে আমি নূর হোসেন চত্বরে যেতে পারবো, আমি সত্যি ভাবিনি কোনোদিন, কিন্তু গেছি। আমি এমন ছেলে পেলেদেরকে দেখেছি যারা খেতে পায় না কিন্তু ওরা এখনো কাজ করে যাচ্ছে। তার মানে যুদ্ধে আমি কৌশল ঠিক করলাম, কৌশল ঠিক হলো, তারপর যুদ্ধ শুরু হবে না। আজকের যুদ্ধ, আজকের পরিস্থিতি এরকম যে আপনি যুদ্ধে আসেন, আপনি যুদ্ধ করেন, যুদ্ধ করতে করতে আপনি শত্রু সেনাকে ধ্বংস করেন। যুদ্ধে ঠিক বেঠিক এটা ভাবার সময় এখন নাই, এখন যুদ্ধ করে বেড়ে যেতে হবে। এর মধ্যে অনেক প্রাণনাশ হবে ভাই। 1971 সালে 9.5 মাসে 30 লাখ শহীদ হয়েছেন। আমরা কতজন শহীদ হয়েছি? 1 লাখ এখনো হয়নি শহীদ। তাহলে এমন কোন বিপর্যয় আমাদের হয়নি, এখনো আওয়ামী লীগ অনেক স্ট্রং পজিশনে আছে। 1 লাখ শহীদ হয়েছে, আমরা 1 লাখ মৃত্যু হয়েছে আমাদের, হয়নি। বাংলাদেশে করতে দেন। আপনি আমার কথাটা বোঝেননি, আমি আপনাকে কি বলছি, 9.5 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে। আজকের যুদ্ধ তো শুধু আওয়ামী লীগের একার না, আজকের যুদ্ধ বাংলাদেশের, আজকের যুদ্ধ মুক্তিযুদ্ধের। কাজে আজকের এই যুদ্ধে যোদ্ধা হচ্ছে সকল মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের পরিবার, মুক্তিযুদ্ধের সন্তানরা, আমরা সকলে। আপনি তো রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন, আমরা একটা টক শোতে বসেছিলাম। এখানে চরম বাস্তবতা হচ্ছে ইহা শুধুই আওয়ামী লীগের যুদ্ধ, ইহা বাংলাদেশের সকল মানুষের যুদ্ধ নহে। ইহা মুক্তিযুদ্ধের সাথে মিলিয়ে বক্তব্য দিলে মানুষ হাসাহাসি করে, এটা হচ্ছে চরম বাস্তবতা। আমরা এটা রাজনৈতিক বক্তৃতা হিসেবে দেয়া যায় ভালো, কিন্তু এই ধরনের আলোচনায় যখন বসি তখন রাজনৈতিক বক্তৃতা দিয়ে লাভ। এটা আওয়ামী লীগের যুদ্ধ, আওয়ামী লীগকেই করতে হবে। ওই যে আবারও বলি যে ভুলটা কোথায়, আপনারা মনে করছেন যে আওয়ামী লীগের যুদ্ধ আরেকজন করে দেবে, আরেকজন করবে না। আমি বলিনি তো এই কথাটা যে আওয়ামী লীগের যুদ্ধ আরেকজন করে দিবে। বলছেন না যে সারা দেশের মানুষ নেমে পড়বে, সারা দেশের মানুষ নামবে না। আওয়ামী লীগের অর্ধেক মানুষ নামবে না, আওয়ামী লীগের অর্ধেক মানুষ নামবে না, কারণ 15 বছরে যে চুরি চামারি যারা করেছে তারা যদি ডাক দেয় তাহলে আওয়ামী লীগেরই ভালো লোকগুলি কি নামবে? নামবে না। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। এটা তো বাস্তবতা যে চুরিদারি তো করেছে, সবাই করেছে আমি বলছি না, কিন্তু যারা করেছে তারা ডাক দিলে কি নামবে? নামবে না। আমরা কৌশলটা নির্ধারণ করতে হবে। মাথায় রাখতে একটু আমি যদি 30 সেকেন্ডে শেষ করি, যে এখন আমাকে মাথায় রাখতে হবে যে এই যুদ্ধে আওয়ামী লীগকে একা করতে হবে। এই যুদ্ধ আওয়ামী লীগের সবাই মাঠে আসবে না। এই যুদ্ধে যারা নেতৃত্ব দিবে তাদের যাদেরকে চেহারা দেখা যাচ্ছে তাদের অন্তত 70% ছাঁটাই করে ফেলতে হবে, ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে, নতুন মুখ নিয়ে আসতে হবে। তারপরে কৌশল নির্ধারণ করতে হবে যে আমার প্রতিপক্ষের যে শক্তি, এই শক্তির সাথে ভারসাম্য রেখে আমি কিভাবে যুদ্ধটা করব। এইসব কৌশলে যদি আসেন তাহলে হয়তোবা কিছু হবে, তা না হলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার, যে অন্ধকারই থাকবে, সেই আওয়ামী লীগ সেই বিএনপি অন্ধকারই থাকবে। বারে ভাই উনি যদি কথাটা বলেছে আমার তো উত্তর দিতে, রাজনীতি করলে আপনাকে গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুসময়ে আপনি রাজনৈতিক দলের সদস্য থাকবেন, রাজনীতি করবেন, দুঃসময় আপনাকে দুঃসময় রাজনীতির যা যা কিছু দিক আছে সেগুলোকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি করলে আপনাকে হামলার শিকার হতে হবে, মামলার শিকার হতে হবে, জেলখানায় যেতে হবে, আরো নানাবিধ বিপদ আপদকে বরণ করে নিতে হবে। দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, আমার পক্ষ থেকে আমি যেটুকু বলতে পারি সেটি হচ্ছে যে মিছিল করার ফলে কেউ কেউ হয়তো হামলার শিকার হয়েছেন, কেউ কেউ হয়তো মামলা হয়েছে, কেউ কেউ হয়তো গ্রেফতার হয়েছেন, কিন্তু তারপরও আমি মনে করি যে আমাদের বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা
প্রত্যেকেই কিন্তু যদি বলা হয় যে দিনে 3টা করে মিছিল করতে হবে, আমি আপনাকে নিশ্চিত করে বলছি 3টার বেশি মিছিল করা সম্ভব এবং করতে পারে তারা, ওই সাহসটুকু আছে। হ্যাঁ, কেউ কেউ গ্রেফতার হচ্ছে, গ্রেফতারের তো ঝুঁকি নিতে হবে, হামলার ঝুঁকি নিতে হবে। আমরা এখন বাংলাদেশে যেই জায়গায় আছে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাস বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলনে, নেতৃত্ব দিয়েছে 1971 সালে, এবং সকল বিপর্যয়ের, বাংলাদেশে যত বিপর্যয় ঘটেছে সব জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। তা আজকে এই মুহূর্তে মানে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যখন রাজপথে নেমেছে, আমি মনে করি যে এটা সময়োপযোগী, এবং এটা নেত্রী যদি মনে করেন যে আমাদের মিছিল করা প্রয়োজন, আমরা মিছিল করতে প্রস্তুত। 2-4 জন অ্যারেস্ট হবেন, মামলা হবে, হামলা হবে, এটি তো মেনে নিয়ে রাজনীতি করতে হবে। আজকে আমাদের হারানোর কিছু নেই। এখন ধরেন আমাদের যে ভাইরা মারা গেছেন, যে ভাইদের ঘর বাড়ি ভেঙে গেছে, আজকে যে 4.5 লক্ষ নেতাকর্মী আমাদের বিনা অপরাধে জেলখানায় জীবনের ঝুঁকি নিয়ে আছেন, জেলখানাতেও জীবনের ঝুঁকি আছে, আজকে যাদের পরিবার পরিজন নিয়ে কোনো রকমের ভালো অবস্থায় নেই, তো আজকে তো আমাদের দায়িত্ব, আজকে সবাই মিলে বাঁচতে হবে। আজকে যদি আমি মনে করি যে আমি একা একা বেঁচে থাকবো, আমি পালিয়ে থাকবো এবং আমি নিরাপদে থাকবো, আমাকে বেঁচে থাকতে হবে, আজকে সকলকে মিলে মৃত্যুকে সামনাসামনি প্রতিরোধ করতে হবে, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে সকলে মিলে। যদি সকলে মিলে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে না পারি, তাহলে আমরা কেউ বাঁচবো না, আমরা সকলেই গ্রেফতার হব, সকলেই হামলার শিকার হব। এ কারণে আমি মনে করি মিছিল হতে হবে। যদি নেত্রী নির্দেশ দেন, নেত্রী যদি বলেন মিছিল হবে না, মিছিল হবে না, কিন্তু নেত্রী যদি বলেন মিছিল হতে হবে, মিছিল হবে। এবং মিছিল করতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নারী কর্মীরাও আছেন, প্রত্যেকেই এখন প্রস্তুত। এবং শুধু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়, সাধারণ জনগণও এখন মিছিল করতে প্রস্তুত। আমরা কি একটি প্রশ্ন করতে পারি আপনাকে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। জি, রোকেয়া প্রাচী, আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যে মিছিলগুলি হয়েছে, আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশেই মিছিলগুলি হয়েছে। আপনি কি ঢাকায় কোথাও মিছিলে এসেছেন? আচ্ছা, আর প্রশ্ন শেষ আপনার? আমি যদি যে একই সাথে করি তাহলে না, আরো আছে। শুধু প্রথমে একটি, দুই নম্বর হচ্ছে যারা ভারতে পালিয়ে গেল, তো বাড়ির পাশেই ভালো, তারা কেন গ্রেপ্তার হওয়ার জন্য দেশে আসে না? আচ্ছা, তাহলে দুটো উত্তর দেই। একটা হচ্ছে আমি 14 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত মাঠে ছিলাম। নূর হোসেন চত্বরে, নূর হোসেন দিবসে আমি ওখানে আমার কর্মীদেরকে নিয়ে আমি উপস্থিত ছিলাম, আর ওখানে আমাদের নেত্রী ঘোষণা দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। পরবর্তীতে আমার যেখানে করণীয় সেখানে আমি করছি। আপনি একদম স্পেসিফিক আমাকে রোকেয়া থেকে কোনো রাস্তায় দেখেন। আমি শেষ করি, আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তর দিতে দেন। আমি বলি, আপনি পলায়ন শব্দটি ব্যবহার করেছেন। হ্যাঁ, পলায়ন শব্দের অনেক ব্যাখ্যা আছে, এবং কলকাতায় গিয়ে আমাদের নেতারা কেন আসছেন না? দেখেন, আপনাকে তো একটা জিনিস মানতে হবে, বাস্তবতা। সেটি হচ্ছে যে কোন মানুষের চেহারাটা এতই পরিচিত যে সে শুধু মিছিল না, সে ঘর থেকেও বেরোতে পারবে না। এই বাস্তবতাটাকেও আপনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, এবং কোন সময় স্থানান্তরিত হওয়ার প্রয়োজন আছে। যুদ্ধের কৌশল। আপনাকে আজকে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে যুদ্ধের কৌশলটা এরকম যে নেতাকর্মীরা গিজগিজ করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, সারাক্ষণ দৌড়ে বেড়াবে, তাহলে রাজনীতির কোনো পরিবর্তন হবে না। আমি শেষ করি। একই কথা আমি আপনাকে বলছি। না, আপনি পলায়ন হিসেবে এখনই মিছিল করতে হবে কেন? এখনই কেন নয়, যুদ্ধের কৌশল হিসেবে আগে শক্তি সঞ্চয় করতে হবে, মাঠে গেলে যাতে এর প্রভাব পড়ে সেই পরিস্থিতি তৈরি করতে হবে, তারপরে যুদ্ধে যেতে হবে। আপনি একদলকে বললেন যে তোরা লাঠি নিয়ে রাইফেলের সামনে গিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়, সেটা কি কোনো কৌশল হলো? কৌশল হচ্ছে তার সাথে লড়াই করতে গেলে তার সমকক্ষ হয়ে গিয়ে লড়াই করো, সেটা তো করতে হবে, সেটা তো করছে। আপনার কি প্রশ্ন শেষ? আপনার কি প্রশ্ন শেষ? জি, হ্যাঁ, জি। তাহলে আমি যখন উত্তর দেব আপনি দয়া করে কথা বলবেন না। জি।
কারণ আপনি শেষ করতে দেন না আমাকে। শোনেন, আপনি যেভাবে বললেন তাতে মনে হচ্ছে আপনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সিপাহসালার, কিছু মনে করবেন না। আমরা কোন কৌশলে কেমন করে আমাদের দলের ছেলেমেয়েরা কাজ করবে সে কৌশল নির্ধারণের দায় দায়িত্ব যাদের হাতে, তাদের নিয়ন্ত্রণে, তাদের কৌশলে, তাদের পরিকল্পনায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের ছোট মিছিল, বড় মিছিল, একটা মিছিল, দুটা মিছিল, 3 দিন পর মিছিল হবে কি 7 দিন পর মিছিল হবে নাকি লাগাতার মিছিল হবে, সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। এবং আমরা কোন কৌশলে রাজনীতি করব, কোন কৌশলে ইউনূসকে হটাবো, কোন কৌশলে বাংলাদেশের মব বাহিনী বাংলাদেশ থেকে নিষ্ক্রান্ত হবে, নিশ্চিহ্ন হবে, সেই কৌশল তো আসলে আপনি বলেছেন, আপনার কথাটা আমরা শুনতে পারি শ্রদ্ধার সাথে, কিন্তু আপনি যা বলেছেন সেটাকে মেনেই আমরা রাজনৈতিক চাল চালবো, সেটি কেন আপনি আশা করছেন? আপনার মনে হতে পারে যে কেন একটা মিছিল হয়েছে, দুটো ছেলে অ্যারেস্ট হয়েছে, আপনার কাছে এটা মনে হতেই পারে, কিন্তু আমি আপনাকে বলছি যে দুটো ছেলে ওখানে গেছে, যে ছেলেরা ওখানে গেছে সে মনে করেছে যে তার যেতে হবে, এবং ওখানে যে স্বতঃস্ফূর্ত আপামর জনসাধারণ যুক্ত হয়েছে সেই মিছিলে, তাদেরও মনে হয়েছে আমাদের সেখানে যেতে হবে। এবং এই মনে হওয়ার কারণে এখনো আপনি দেখবেন অনেক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অনেকেই কিন্তু এখনো প্রকাশ্যে অনলাইনে এসে চেহারা দেখিয়ে নিজের আইডিতে থেকে কিন্তু প্রচারণা করছে। 12-13টা মামলা থাকা সত্ত্বেও এখনো রাস্তায় যে ছেলেরা মিছিল করছে, রাজনীতি করছে, লুকিয়ে থাকছে, লুকিয়ে থেকে মাঝে মাঝে বেরিয়ে মিছিল করছে, এটাকে কেন আপনি শ্রদ্ধার সাথে দেখছেন না? 1971 সালের মুক্তিযুদ্ধে কি করে যুদ্ধ করেছিল? সবাই কি প্রকাশ্যে ঘুরে বেরিয়েছিল? বঙ্গবন্ধুকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালপুর কারাগারে পাকিস্তানে, তখন বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী মুজিবনগর সরকার গঠন হয় এবং বিভিন্ন জায়গায় গেরিলা কায়দায় কোথাও ট্রেনিং নিয়েছে, কোথাও যুদ্ধ করেছে, এবং সেই রকম একটি পরিকল্পনার মধ্য দিয়ে সবাইকে সকল সময় রাস্তায় নেমে যেতে হবে। এবং আপনার বক্তব্য অনুযায়ী রোকেয়া প্রাচীকেও রাস্তায় নেমে যেতে হবে। রোকেয়া প্রাচী রাস্তায় নেমেছে কি নামেনি সেটি তো প্রকাশ্যে বলে নামবো না, বা প্রকাশ্যে আমি আমার চেহারা দেখিয়ে করব না, আপনাকে এটা বুঝতে হবে। এবং রণাঙ্গনের কৌশল আমরা কিভাবে নির্ধারণ করছি, বা আপনি আরেকটা কথা বলেছেন যে নামলে একবারেই নামতে হবে। ভাই, একবারে নামার অর্থটা কি? ওরা একবারে ঢাকা এসে দখল করেছিল, গণভবন থেকে শুরু করে সব জায়গায় গিজগিজ করেছিল লোকজন। এটা রাজনীতি নয়। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের রাজনীতিটা হচ্ছে কৌশল। রাজনৈতিক দল কখনো রাস্তা দখল করবার জন্য রাজনীতি করে না। রাজনৈতিক দল কখনো কাউকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামায় না। যমুনা ঘেরাও করে হবে না রাজনীতি। বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক ঐতিহ্য, ইতিহাস, সে যমুনা ঘেরাও করবে না, সে কোনো ভাঙচুর করবে না, সে কাউকে টেনে হিঁচড়ে নামাবে না, সে গান পাউডার ব্যবহার করবে না, এবং লাগাতার 5 লক্ষ লোক দিয়ে পুরো ঢাকা শহর ঘেরাও করে ফেলবে না। রাজনৈতিক কৌশলে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে, এবং সেটা সময়ের সাথে যখন সময় হবে তখনই আমরা নামবো। আপনার কাছে ক্ষমা চাইছি যে 80-র দশকে আমরাও আওয়ামী লীগের ডাকে রাস্তায় আসতাম, মিছিল টিছিল করতাম। এখন মনে হচ্ছে যে আপনার কথা অনুযায়ী আমরা ভুলই করেছি ওই জায়গায় গিয়ে, কারণ না, তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল না আমাদের। যে ঠিক আমি সেটাই বলছি আর কি, যে আমাদের কথা তো আর শোনার দরকার নেই, আপনাদের কথাই কৌশল চালাবেন, করবেন, চালাবেন। আমাদের কথা নয়, আমাদের সভাপতির কথা। না, ঠিকই আছে, চালান, আপনারাই চালান, আওয়ামী লীগকে নামান, করে যান, চালিয়ে যান, আমরা দেখি। শোনেন, আপনার এই কথার সাথে আমি শ্রদ্ধা রেখে বলছি, আমার বাবা শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন মিরপুরে 75 সালের সময়। তো তখন আমার মনে আছে, আমি তখন খুবই ছোট, তখন দেখতাম যে আমাদের বাসায় লুকিয়ে থাকতো যুবলীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, মেয়েরা, এবং ওই মাঝে মাঝে বেরোতো, এবং মাঝরাতে আমি দেখতাম যে আমার বাবা সহ 3-4 জন হয়তো দৌড়ে বেরোতো, কারণ কোন একটা গলিতে হয়তো কোন একজন যুবলীগের ছেলেকে খুর মেরে ভুঁড়ি দুভাগ করে ফেলেছে, এরকম আর কি। তখন তো খুর মারতো আর হকি স্টিক দিয়ে বাড়ি দিত। তো ওই ছেলেটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হতো আমাদের বাড়িতে। এরকম লুকিয়ে 75 সাল থেকে প্রায় 81 সাল পর্যন্ত টানার সময় কিন্তু এটা চলেছে। আমার বাবাকেও খুর মেরে রাস্তায় ফেলে গেছে, রিক্সাওয়ালা ওনাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছে। তো ওই রাজনীতির সময় তো আবার এরশাদ বিরোধী যখন আন্দোলন হয়েছে, তখন আমি এরশাদ বিরোধী মুভমেন্টের সময় আমি নিজে আন্দোলন করেছি। এক একটা সময় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকে,
80-র দশকে বা তারও আগে যারা ছাত্র নেতা ছিলেন আপনারা বা যারা কাজ করেছেন, তখনকার প্রেক্ষাপট একরকম, আজকের প্রেক্ষাপট আরেক রকম। এসব বিরোধী যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে তখন আমরা টিএসসির মধ্যে লুকিয়েছিলাম, টিএসসির পেছনে একটা রাস্তা দেয়াল ছিল, সে দেয়াল দিয়ে আমরা টপকে তখন পালিয়ে যেতাম, অত উঁচু দেয়াল। এখন তো সে উঁচু দেয়াল পার হতে পারবো না, তখন এত কম বয়স ছিল যে দেয়াল উঁচু পার হতে পেরেছি। তো ওই সময় রাজনীতির প্রেক্ষাপট তো ভিন্ন। আমরা যখন রংপুরে গেছে আমাদের মঞ্চ থেকে নামিয়ে আমাদেরকেও মারধর করেছে, কিন্তু সেই সময় আর আজকের সময় তো এক না, আজকের প্রেক্ষাপট ভিন্ন। একদম আমরা বাংলা আপনার শেষ বাক্যটা থেকেই আমি বলি, আবার ব্যক্তিগত মতামত বলি। আমি তো আর দলের মতামত বা এগুলি বলবো না, আমার ব্যক্তিগত মতামতটা বলি। এই যে শেষ বাক্যটা বললেন যে আজকের প্রেক্ষাপট আর আগের প্রেক্ষাপট এক না, আমার মনে হচ্ছে আওয়ামী লীগ যেভাবে চলছে, যেভাবে চালাচ্ছে, সেটা হচ্ছে আরো পুরনো প্রেক্ষাপটে চলছে। মনে হয় যে ওই 60-এর দশকের আওয়ামী লীগ, এখনকার আওয়ামী লীগের কার্যক্রম দেখে মনে হচ্ছে 60-এর দশকের, 70 দশকের, ওই যে যেটি 75-এর কথা বললেন, ওই সময়ের প্রেক্ষাপটকে মাথায় রেখে আওয়ামী লীগ কাজ করছে। আমার কাছে, আমার ব্যক্তিগত মত, এখন যে 2025 সাল, এখন যে 2025 সালে আমার প্রতিপক্ষ কোন অবস্থায় আছে, তারা কি করে না করে, আমি সেগুলি না বুঝ জেনেই আমার কাছে কিন্তু মনে হচ্ছে, আমি বলছি না যে সেটি সঠিক কি ব্যাঠিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রতিপক্ষকে না জেনেই না বুঝেই আমরা এই আওয়ামী লীগ তার কৌশল নির্ধারণ করছে, এবং এই কৌশলটা ভুল, এটি আমার কাছে মনে হচ্ছে। কি জানি না, হয়তো বা পরবর্তী দেখা যাবে যে আমিই ভুল। না, আমি কি উত্তর দিব বাড়ি ভাই? উত্তর দেন, তারপর অন্য প্রশ্ন যাবো। আচ্ছা, আমি উত্তরের সাথে একটা প্রশ্ন আছে। আপনি 60 দশক বলেছেন, 70 দশক বলেছেন, সরি 75 পরবর্তী সময় বলেছেন। যদি 60 দশক হয়ে থাকে তাহলে তো আমি বলি যে ভালো, কারণ 60-এর দশকে যে আন্দোলন হয়েছে, যেভাবে রাজনৈতিক মোকাবেলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সে তো পাকিস্তানের সাথে লড়াই করেছে, এবং তখন বাংলাদেশ আওয়ামী লীগের যে সুবর্ণ সময়, যদি এখন সেরকম হয়ে থাকে আমি তো মনে করি ঠিক আছে। 75 পরবর্তী সময় বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল, সে প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যা 1981 সালে 17 মে যখন বাংলাদেশে আসেন, তখন বাংলাদেশ ছিল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একেবারেই বিপরীত ধারায়, আজকের মতো। কিন্তু তারপরও সেই সময় জয় বাংলা নিষিদ্ধ, মুক্তিযুদ্ধ নিষিদ্ধ, সবকিছু নিষিদ্ধ হলো, আজকের মতো কিন্তু এরকম হয়নি যে A to Z, আওয়ামী লীগের A to Z ইনক্লুডিং আপনার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, কাউকেই রেহাই দেয়া হচ্ছে না। মানে তখন কি ছিল, একজন নেতাকে আক্রান্ত করা হয়েছে, তখন কিন্তু আমাদের বাড়ি, এই কথাটি বলছি যে ওই সময় আমি এই সময়ের মধ্যে তফাৎটা বুঝতে হবে। যদি 60 হয়ে থাকে, আমি বলছি যে যদি 60-এর দশক হয়ে থাকে তাহলে তো ভীষণ 60-এর দশকে এই অঞ্চল ভীষণ ভালো নয়, কারণ 60-এর দশকে এই অঞ্চলে আমার প্রতিপক্ষ ছিল ছোট। এই দেশের 80% মানুষ আওয়ামী লীগের পক্ষে ছিল। এখন তো আমরা যত যাই বলি 80% তো না, এই দেশে এখন একটি বিভক্ত সমাজ। এই জায়গায় হয়তো আওয়ামী লীগের সমর্থক 35%, আরো তো 65% মানুষ আছে যারা আওয়ামী লীগের সমর্থক না। সুতরাং এখনকার বাস্তবতায় কৌশল তৈরি করতে হবে এখনকার মতো। আমি আমার ব্যক্তিগত মত আবারও বলছি, আমার কাছে মনে হচ্ছে যে এখন, আমি শুধু আমার মতামতটা বললাম। আপনার মতামতের প্রতি আমি শ্রদ্ধা প্রদর্শন করে বলছি যে আপনি বললেন তো 35% আওয়ামী লীগ, কিন্তু আমার কাছে মনে হয় যে ভোটের বিবেচনায় এর আগের নির্বাচনে যে আওয়ামী লীগের যে শতাংশ হিসাব, সেই হিসাব থেকে আজকে আপনাকে বেরিয়ে দেখতে হবে, আজকে কিন্তু আওয়ামী লীগ আর সেই জায়গায় নেই। আর আপনার মনে হচ্ছে যে আওয়ামী লীগ কোনো কৌশল নেয়নি, বা যে হতাশার কণ্ঠ হতাশার সুর আপনার কণ্ঠে, বা কৌশল নেয়নি বলিনি, আমি বলছি যে কৌশলটা আমার কাছে ভুল মনে হচ্ছে। কৌশল তো নিয়েছে, কিন্তু কৌশলগুলো দেখছি আমি ঠিক আছে, আপনার কাছে ভুল মনে হচ্ছে, এবং আপনার সেই ভুল মনে হয়ে আপনার কাছে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, কারণ আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন, আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন, আপনি আপনার শ্রম আছে, আপনার এই দলে আপনার সময় আছে, ত্যাগ তিতিক্ষা আছে, আপনি সেই ভালোবাসার জায়গা থেকে সেই আওয়ামী লীগ আবার
আগের স্বমহিমায় ফিরে আসুক, আপনি কিন্তু সেই জায়গায় থেকেই কথাটা বলেছেন। আমি আপনার প্রত্যেকটা কথা কিন্তু শ্রদ্ধার সাথে পজিটিভলি গ্রহণ করেছি, কিন্তু আমি আপনাকে পাশাপাশি এই কথাটা এত উচ্চকিত কণ্ঠে বলছি এই কারণে যে আমি ধরেন গত 1 বছর মানে 14 জুলাই, যেখানে প্রথম আমি 14 জুলাই ধানমন্ডি 32 ফুল দিতে গিয়েছিলাম একটা আমাদের টেলিপ্যাবের অর্গানাইজেশন, তো সেদিনের বাংলাদেশ থেকে আজকে পর্যন্ত আমি মানে রাজপথে বা কাজ করে যাচ্ছি বাংলাদেশের এই পরিবর্তনটার সাথে। তো সেখানে আমার মনে হয়েছে যে হ্যাঁ, হতাশ ছিলাম। হতাশার কত জায়গা তো বটেই, যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করে দিচ্ছে তখন তো হতাশার কথা। বঙ্গবন্ধুর মতো অবিসংবাদিত একজন নেতাকে যখন তারা নিশ্চিহ্ন করে দিতে চায় তখন অবশ্যই হতাশ হয়েছি, তখন ভয় পেয়েছি সত্যি। যখন ধানমন্ডি 32 ঘুরিয়ে দিয়েছে প্রথমবার, তখন ভয় হয়েছে, রাগ হয়েছে, চলে গিয়েছিলাম, কারোর দিকে তাকাইনি। তারপর যখন ঘুরিয়ে দিয়েছে তখন আমাকে ওরা বলেছে যে মানে আমাকে বলছে তুমি ঘর থেকে বের হবা না, এবং সত্যি মনে হচ্ছে যে বের হয়ে যে আমি বের হব না, আমি কৌশল করব, আমি যুদ্ধটা যতদিন প্রয়োজন হয় আমি যুদ্ধটা করব, এবং এই যুদ্ধ যদি হেরেও যাই মনে করি আমি যুদ্ধটা করব এই কারণে, এবং অন্যকেও আমি বলবো যে যে যুদ্ধ করে সে সফল হবে কিনা এটা তার বিষয় না, সে একটা পথ তৈরি করে, ওই পথ দিয়ে কিন্তু আরেকজন হাঁটতে শুরু করবে। আজকে এই যে আমরা কথা বলছি, আজকে সারা বিশ্বের বাঙালি আমাদেরকে দেখছে, আওয়ামী লীগের ভাইরা আমাদেরকে দেখছে, আওয়ামী লীগের পরিবার আমাদেরকে দেখছে, এবং সেই পরিবারের মানুষটি দেখছে যার সন্তান, সে হয়তো ভোরবেলা উঠে গত কিছুদিন আগেই দেখেছে লাশ হয়ে পড়ে আছে তার সন্তান। আজকে সেই মানুষটাকে আমাদের এই বার্তাটা দিতে হবে যে আপনার সন্তানের হত্যার বিচার বাংলাদেশ আওয়ামী লীগ করবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে দাঁড়াবে বাংলাদেশের প্রয়োজনে। আমাদের কৌশল ভুল কি শুদ্ধ সেটা পরবর্তী সময় বিচার করবে, কিন্তু আজকে আমাদের বার্তাটা হচ্ছে আজকে আমাদের কৌশল নিয়ে আমরা আজকে যুদ্ধে যাব। যখন 1971 সালে সবাই যুদ্ধে গিয়েছিল তখন সবাই জানতো না 16 ডিসেম্বর বিজয় আসবে, তখন সবাই জানতো না এই মুজিবনগর সরকার গঠনটাই সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া ছিল, তখন কেউ জানতো না কলকাতায় বাংলাদেশ সরকারের যে অফিস হয়েছিল তখন সবাই জানতো না যে এই অফিসটা হওয়াটাই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠন করাটাই তখন সর্বশ্রেষ্ঠ কৌশল। এগুলো ইতিহাস আজকে আমরা বলতে পারছি এই কৌশলটা ভালো, এই কৌশলটা ভালো। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়, যখন যুদ্ধের প্রয়োজনে যুদ্ধ হয়, আজকে তো আমরা পরিকল্পনা করে যুদ্ধে আসিনি। 5ই আগস্টে আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন বঙ্গবন্ধু কন্যার উপরে হামলা হবে, যখন বাংলাদেশ এরকম নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন এই যুদ্ধ করতেই হবে, এবং এটা অনিবার্য যুদ্ধ। এই যুদ্ধে কি হবে জানি না, কৌশল ঠিক বেঠিক জানি না, কৌশল নির্ধারণের সময় সকল সময় থাকে না। আমরা যুদ্ধ শুরু করেছি, যুদ্ধ করতে করতে কৌশল নির্মাণ করছি, যুদ্ধ করতে করতে যেখানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেখানে প্রতিবন্ধকতাকে ঠেকানোর জন্য শিখছি। আমরা অনেকেই সাইবার যোদ্ধা ছিলাম না, আমরা অনেকে অনলাইনে এক্সপার্ট ছিলাম না, কিন্তু আমরা এখন অনলাইনে যুদ্ধ করছি, শিখে গেছি কি করে ইন্টারনেট কি করে কি করতে হয়, এভাবে যুদ্ধ করতে করতে শিখে গেছি। আমি কখনো ভাবিনি আমার সাহস হবে আমি নূর হোসেন চত্বরে যেতে পারবো, আমি সত্যি ভাবিনি কোনোদিন, কিন্তু গেছি। আমি এমন ছেলে পেলেদেরকে দেখেছি যারা খেতে পায় না কিন্তু ওরা এখনো কাজ করে যাচ্ছে। তার মানে যুদ্ধে আমি কৌশল ঠিক করলাম, কৌশল ঠিক হলো, তারপর যুদ্ধ শুরু হবে না। আজকের যুদ্ধ, আজকের পরিস্থিতি এরকম যে আপনি যুদ্ধে আসেন, আপনি যুদ্ধ করেন, যুদ্ধ করতে করতে আপনি শত্রু সেনাকে ধ্বংস করেন। যুদ্ধে ঠিক বেঠিক এটা ভাবার সময় এখন নাই, এখন যুদ্ধ করে বেরিয়ে যেতে হবে। এর মধ্যে অনেক প্রাণনাশ হবে ভাই। 1971 সালে 9.5 মাসে 30 লাখ শহীদ হয়েছেন। আমরা কতজন শহীদ হয়েছি? 1 লাখ এখনো হয়নি শহীদ। তাহলে এমন কোনো বিপর্যয় আমাদের হয়নি, এখনো আওয়ামী লীগ অনেক স্ট্রং পজিশনে আছে। 1 লাখ শহীদ হয়েছে আমরা, 1 লাখ মৃত্যু হয়েছে আমাদের, হয়নি। 1 লাখ বাংলাদেশে করতে দেন। আপনি আমার কথাটা বোঝেননি, আমি আপনাকে কি বলছি, 9.5 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে। আজকে যুদ্ধ তো শুধু আওয়ামী লীগের একার না, আজকের যুদ্ধ বাংলাদেশের, আজকের যুদ্ধ মুক্তিযুদ্ধের। কাজে আজকের এই যুদ্ধে যোদ্ধা হচ্ছে সকল মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের পরিবার, মুক্তিযুদ্ধের সন্তানরা, আমরা সকলে। আপনি তো রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন, আমরা একটা টক শোতে বসেছিলাম, এখানে চরম বাস্তবতা হচ্ছে ইহা শুধুই আওয়ামী লীগের যুদ্ধ, ইহা বাংলাদেশের সকল মানুষের যুদ্ধ নহে। ইহা মুক্তিযুদ্ধের সাথে মিলিয়ে বক্তব্য দিলে মানুষ হাসাহাসি করে, এটা হচ্ছে চরম বাস্তবতা। আমরা হ্যাঁ এটা রাজনৈতিক বক্তৃতা হিসেবে দেয়া যায় ভালো,
কিন্তু এই ধরনের আলোচনায় যখন বসি তখন রাজনৈতিক বক্তৃতা দিয়ে লাভ নেই। এটা আওয়ামী লীগের যুদ্ধ আওয়ামী লীগকেই করতে হবে। ওই যে আবারও বলি যে ভুলটা কোথায়, আপনারা মনে করছেন যে আওয়ামী লীগের যুদ্ধ আরেকজন করে দেবে, আরেকজন করবে না। না, আমি বলিনি তো এই কথাটা যে আওয়ামী লীগের যুদ্ধ আরেকজন করে দিবে। আমি এই কথাটা বলিনি। যে বলছেন না যে সারা দেশের মানুষ নেমে পড়বে, সারা দেশের মানুষ নামবে না। আমি এই আওয়ামী কথা লীগের বলিনি। অর্ধেক মানুষ নামবে না, আওয়ামী লীগের অর্ধেক মানুষ নামবে না, কারণ 15 বছরে যে চুরি চামারি যারা করেছে তারা যদি ডাক দেয় তাহলে আওয়ামী লীগেরই ভালো লোকগুলি কি নামবে? নামবে না। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। এটা তো বাস্তবতা যে চুরিদারি তো করেছে, সবাই করেছে আমি বলছি না, কিন্তু যারা করেছে তারা ডাক দিলে কি নামবে? নামবে না। আমরা একটু কৌশলটা নির্ধারণ করতে হবে। আপনি কি বলছেন? অন্য একটা প্রসঙ্গে আসি। আমাকে মাথায় রাখতে একটু, জি একটু আমি যদি 30 সেকেন্ডে শেষ করি, যে এখন আমাকে মাথায় রাখতে হবে যে এই যুদ্ধে আওয়ামী লীগকে একা করতে হবে। এই যুদ্ধ আওয়ামী লীগের সবাই মাঠে আসবে না। এই যুদ্ধে যারা নেতৃত্ব দিবে তাদের যাদেরকে চেহারা দেখা যাচ্ছে তাদের অন্তত 70 ভাগকে ছাঁটাই করে ফেলতে হবে, ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে, নতুন মুখ নিয়ে আসতে হবে। তারপরে কৌশল নির্ধারণ করতে হবে যে আমার প্রতিপক্ষের যে শক্তি, এই শক্তির সাথে ভারসাম্য রেখে আমি কিভাবে যুদ্ধটা করব। এইসব কৌশলে যদি আসেন তাহলে হয়তোবা কিছু হবে, তা না হলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার, যে অন্ধকারই থাকবে। সেই আওয়ামী লীগ সেই বিএনপি ওই অন্ধকারই থাকবে। বারে ভাই উনি যদি কথাটা বলেছে আমার তো একটা উত্তর দিতে হচ্ছে। উত্তর দিবেন এক করি আপনাকে। উনি কিন্তু সেই মানুষ যে এই যে আপনারা আওয়ামী লীগ যে ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত মানুষ মনির তাদের একজন, কিন্তু তিনি চাকরিয়া দিয়েছেন। হ্যাঁ, তার ইয়েটা মনে আমি একটু প্রসঙ্গে আসি, যেটা এই ভারতীয় গণমাধ্যম নিউজ করেছে, এটা বড়কে আপনাকে উত্তর দেবেন। মনির আগে নিউজ করেছে যেটা, যে আওয়ামী লীগ সরকারের 3 জন গুরুত্বপূর্ণ চরিত্র, চন্দন নন্দীর রিপোর্ট, সালমান রহমান, তারপরে আনিসুল হক, আরাফাত হোসেন, এই 3 জন ডিপ এটা হাস্যকর মনে হয়। এই রিপোর্টটা আমি দেখেছি, চন্দন নন্দীর রিপোর্ট। ওই বেটায় বসে বসে মাঝে মধ্যে এরকম সব লিখে। আচ্ছা, আপনি একটা কথা বললেন, আমি খুব খারাপ ভাবে বলি। ধরেন আরাফাত রহমান, আরাফাত সম্পর্কে আওয়ামী লীগের অর্ধেক লোক খুব খারাপ ধারণা। এই বেটায় ওই আওয়ামী লীগের সময়ে জয়কে ব্যবহার করে এই করেছে, ওই করেছে, অমুক করেছে, তমুক করেছে সব। আচ্ছা, সে এটি সত্যি যে সে এক ধরনের পাওয়ার এক্সারসাইজ করেছে, সে ক্ষমতার একদম শীর্ষের কাছাকাছি তো গেছে। সে কেন ডিপ স্টেটের সাথে ষড়যন্ত্র করতে যাবে? তার কি পাওয়ার কিছু বাকি ছিল? ডিপ স্টেটের সাথে ষড়যন্ত্র করে কি সে ক্ষমতার কাছে যেতে পেরেছে? তো সে কেন ওইটা করতে যাবে? সুতরাং এই চন্দন নন্দীর এইসব রিপোর্ট মাঝে মধ্যে সে করে আপনার ওই একটু চমক তৈরির জন্য এইরকমটা করে। আচ্ছা, সালমান রহমান বলেন, সালমান রহমানকে কি এই ডিপ স্টেট প্রধানমন্ত্রী বানাবে বলেছিল যে সে এই শেখ হাসিনাকে সরানোর জন্য ওই ষড়যন্ত্র করবে? সে কি শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ আমলে খারাপ ছিল? ষড়যন্ত্র তো সে করবে যার সামনে হয় একটা মোলা থাকবে যে তোমাকে এই করে দেবো, তুমি যদি এটা করে দিতে পারো আমাদের হয়ে, অথবা সে এখন বঞ্চিত, এই ক্ষোভ আছে যে আমি এটা হইতে পারতাম দলের মধ্যে, আমি হইতে পারি নাই, তাইলে তাকে লোভ দেখায় করে দিতে পারে। সালমান রহমানের কি কোন রকমের প্রাপ্তির কোনো ঘাটতি ছিল আওয়ামী লীগ আমলে? সে যে ওই ষড়যন্ত্রে যাবে, এগুলি হাস্যকর কথা। ডিপ স্টেট ভিতরে বিএনপি মহাসচিব ওই নিউজটাকে ব্যবহার করেছেন, যেটা যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে এত অভিযোগ, শেখ হাসিনা পুরো দেশটাকে লুটপাট করে নিয়ে গেছেন। সেই শেখ হাসিনা এসএলএম গ্রুপের টাকা নিয়ে বাংলাদেশে ইলেকশন ঠেকানোর জন্য কাজ করছেন। মানে ওরা কি স্বীকার করলো এর মাধ্যমে যে শেখ হাসিনা আসলে কোনো দুর্নীতি করে না, তার হাতে কোনো টাকা নেই? আমি বুঝলাম না এটা।
কি বলেছে মির্জা ফখরুল যে এসালামের টাকা দিয়ে ওই রিপোর্টটা হচ্ছে এসালাম গ্রুপ থেকে 2,500 কোটি টাকা নিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, যেটা বিএনপি এখনকার নির্বাচন ভণ্ডুল করার জন্য বিএনপি মহাসচিব আমি জানি না রাজনৈতিক বক্তৃতা, মাঠের রাজনৈতিক বক্তৃতাকে আলোচনার মধ্যে টেনে আনার অর্থ খুঁজে পাইনি আমি। এই কারণে মাঠে একটি দলের রাজনৈতিক নেতা তার দলের কর্মীদেরকে খুশি রাখার জন্য নানান কথা বলতে পারে। আচ্ছা, যদি এখন ইলেকশন না হয় আওয়ামী লীগ কি লাভবান হবে? আওয়ামী লীগ শেখ হাসিনাই হোক XYZ যেই হোক টাকা নিয়ে ইলেকশন ঠেকিয়ে দিল, ইলেকশন হলো না, তাতে কি আওয়ামী লীগের লাভ হবে? আপনাদের কি মনে হয়? বরং ইলেকশনটা হলে একটি নির্বাচিত সরকার এলে ওই সরকারের উপর যেই চাপটা তৈরি করা যায় এই ধরনের অনির্বাচিত সরকারের উপর ওই রকমের চাপ তৈরি করা যায়। কারণ এই অনির্বাচিত সরকারের পেছনে বাইরের যেসব শক্তি, এই শক্তি ওই শক্তি নানান শক্তি কাজ করে। নির্বাচিত সরকারের শক্তি একটাই, ওই ওদের দলটা, তাই তো? ওই সরকারের উপর বরং তুলনামূলকভাবে বেশি চাপ তৈরি করা যায়। সুতরাং যত তাড়াতাড়ি নির্বাচন হবে আওয়ামী লীগের জন্য ততটা ভালো হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বিএনপি এসে কি আওয়ামী লীগের লোকজনকে রেহাই দেবে? রেহাই দেবে না, তাদেরকে আরো বেশি মামলা দেবে। কিন্তু এটিও ঠিক, এই দুইটি দলেরই খুব দুর্ভাগ্যজনক ভাবে এই দুইটি দলেরই একটি চরিত্র এক, সেটি হচ্ছে যে দুইটি দলেরই উচ্চ পর্যায়ের অধিকাংশ নেতা হচ্ছে দুর্নীতিবাজ। টাকা খেয়ে দেখবেন যে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগের যেসব নেতা জেলে আছে এদের অধিকাংশ মুক্তি পাবে। কিভাবে জানেন? ওই বিএনপির অমুককে টাকা দেবে, এরপরে জেল থেকে পিপি সাহেব জিপি সাহেব তার আর জামিনের বিরোধিতা করবে না, এরকম চলবে, তো অর্ধেক মুক্তি পাবে। আওয়ামী লীগ বিএনপি যদি ক্ষমতায় আসে, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে যে লোকটা এখন ব্যবসা করতে পারতেছে না সে ওই আওয়ামী লীগের ওই এলাকার নেতাকে কিছু টাকা পয়সা দিবে যে ভাই, যেটা নাকি অতীতে বিএনপির কিছু লোক করেছে, আওয়ামী লীগের লোককে টাকা দিচ্ছে, ভাই আমার ব্যবসাটা কোন রকমে করতে দাও। ঠিক একই কাজ হবে যে আওয়ামী লীগের এই লোকটা তখন কিছু টাকা একজনকে দিয়ে সে ব্যবসাটা করতে পারে। এখন তো সে কাকে টাকা দিবে? আর্মিকে টাকা দিবে, পুলিশকে টাকা দিবে, এনসিপি কে টাকা দিবে, জামাতকে টাকা দিবে না বিএনপি কে টাকা দিবে? সুতরাং সে তার কোনো উপায় নাই। বিএনপি রে টাকা দিলে এনসিপি গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ধরে নিয়ে গেল, জামাতকে টাকা দিলে আরেক বিএনপি গিয়ে ধরায় দিবে। এইগুলি তো চলছে এখন। কিন্তু যত দ্রুত নির্বাচনটা হবে তত এক ধরনের স্বস্তি, যে স্বস্তি না, যে স্থিরতা আসবে, স্থিতিশীলতা আসবে, যে মানুষ জানবে যে কাকে খুশি করলে আমার কাজটা হয়। এখন তো জানে না। সুতরাং আওয়ামী লীগ টাকা খরচ করে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করিতেছে, এটি একটি অলীক কথা। এক, আচ্ছা, নির্বাচন ভণ্ডুল করে সামরিক শাসন আনা, যদি সামরিক শাসন আপনি নিয়ে আসেন, অতীতে সামরিক শাসনের সময় আওয়ামী লীগ সুবিধা ভোগ করেছে, আপনি তাইলে এটা স্বীকার করতে হবে। আপনি কি এটা স্বীকার করেন? আপনি কি বলতে চান যে অতীতে সামরিক শাসন হলেই আওয়ামী লীগ লাভবান হতো? হতো না। এক। দুই নম্বর হচ্ছে যে আগামীতে যদি সামরিক শাসন আসে, সেই সামরিক শাসনের সময় আওয়ামী লীগই লাভবান হবে, সেটাই বা ভাবছেন কিভাবে? কিন্তু জানেন না সেই সামরিক সরকারটা আসলে কার লাভ হবে কার লোকসান হবে সেটা তো পরের বিষয়। আমি একটু আগেই বললাম যে সামরিক বাহিনীর অবস্থাটা কি, সবচেয়ে বেশি লাভবান হবে জামাত ইসলাম এখন যদি সামরিক সরকার হয়। আওয়ামী লীগ কি তাহলে জামাতের কাছে ক্ষমতা দিতে চায় ইলেকশন ঠেকায়া? যেটা নাকি আজকে বিএনপি অভিযোগ করতেছে, তারেক রহমান সাহেব অভিযোগ করতেছে নির্বাচন নিয়ে একটা দল ষড়যন্ত্র করতেছে, কিন্তু জামাতকে ইঙ্গিত করতেছে জামাতের নানান দাবির কারণে। তো এখন আওয়ামী লীগ কি জামাতের কাছে ক্ষমতা দিতে চায় বলে আপনার মনে হয়? নিশ্চয়ই না। এটা তো অন্তত বিশ্বাস করি। শেখ হাসিনা ধরেন পাগল হয়ে গেছে, পাগল হয়েও কি উনি জামাতের কাছে ক্ষমতায় যাক সেটি চাইবেন? এতটা কি পাগল হবেন উনি? রাষ্ট্রপতিকে তো
এর আগে আমরা অপসারণের কথাও শুনেছিলাম। ওই যে বললেন না যে নানান সময় নানান প্রশ্ন উঠে, এরকম প্রশ্নের মধ্যে তো এমনও প্রশ্ন ছিল যে এই এখনই নাকি রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে, এরকম কথাও তো আগে হয়েছে। সুতরাং রাষ্ট্রপতিকে তো এক ধরনের অপাঙ্ক্তেয় করেই রেখেছে এই অন্তর্বর্তী সরকার। আপনি কেন আশা করেন যে রাষ্ট্রপতির সাথে গিয়ে দেখা করবেন? এটা একটু বেশি বাড়াবাড়ি রকমের প্রত্যাশা হয়ে গেল না আপনাদের কাছে? আমি অন্তত আমার কাছে মনে হয় যে যেই সরকারটি এই রাষ্ট্রপতির নিয়োগদাতা সরকারকে অপসারণ করেছে, যারা অপসারণ করে ক্ষমতায় এসেছে, যেই সরকারটি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারছে না নানান আইনি জটিলতার কারণে, সে গিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করবে, এই প্রত্যাশা করাটা একটু বাড়াবাড়ি রকম। যে ইউনূস সাহেব সুরসুর করে প্রত্যেকবার বিদেশে যাবেন আর এসেই বঙ্গভবনে গিয়ে ওনার সাথে দেখা করে আসবেন, এটা আশা করাটা হচ্ছে এক ধরনের বোকামি। আমি প্রথমেই বলেছি এটি একটি অস্বাভাবিক সরকার, এটি আইন দ্বারা গঠিত সরকার নয়। আপনি যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে স্বাভাবিক সময়ের কথা, সেটি হচ্ছে আইনের কথা। যে সরকার প্রধান যখন বাইরে যায়, বিদেশে যান, ওনারা দেশে ফিরে এসে রাষ্ট্রপ্রধানকে সেটি অবহিত করে। এটি তো সেই স্বাভাবিক সময় নয়, এটি তো সেই স্বাভাবিক সরকার নয়। তারা কেন দেখা করতে যাবে? সুতরাং দেখা করতে যায় নাই বলে দুনিয়া উল্টে গেল তা নয়। দুনিয়া তো উল্টে আগেই দিয়েছেন তারা, দুনিয়া উল্টিয়েই তো ওনারা এসে বসেছেন। বলেছেন মনির, আরেকটা কথা বলেছেন যে সেনা প্রধান উপদেষ্টার অধীনে নয়। না না না, প্রধান উপদেষ্টা না, উপদেষ্টা, আইন উপদেষ্টা। আপনি যেটি বলছেন যে আইন উপদেষ্টা বলেছেন, জানা নেই ওনার। আমি বলেছি প্রধান বিচারপতি আইন উপদেষ্টার অধীনে নন। এমনকি প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টারও অধীনে নন। প্রধান বিচারপতি একমাত্র রাষ্ট্রপতির অধীনে। সুতরাং ওনারা প্রধান বিচারপতি কি করবেন সেটি আইন উপদেষ্টা তো অনেক দূরের কথা। উনি প্রধান উপদেষ্টাকেও যদি না জানান, তবু আইনত তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে, কারণ তিনি প্রধান উপদেষ্টার নিয়োগ করা নন, উনি রাষ্ট্রপতির হাতে নিয়োগকৃত এবং রাষ্ট্রপতির অধীনস্থ। এর আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ অ্যাফেয়ার্স, উনি যে প্রধান বিচারপতির সাথে দেখা করেন, ওই সাক্ষাৎ কি কোনো জানা গিয়েছিল? এই যে প্রশ্নগুলি আপনি করছিলেন এর আগে, এটিও একটি প্রশ্ন যে আচ্ছা ধরুন প্রধান মার্কিন রাষ্ট্রদূতটা কয়েকদিন আগে, এখন যে সেনা প্রধান দেখা করে, এটি কেন দেখা করে? এক হতে পারে সেনাবাহিনীর কোনো আইনগত বিষয় আছে, যে সেনাবাহিনীর কোনো কিছু আইনি ব্যাখ্যার দরকার, উনি সেটি জানতে গেছেন। দুই, রাষ্ট্রীয় কোনো বিষয়ের আইনগত ব্যাখ্যার দরকার, ধরেন এখন রাষ্ট্রপতি পরিবর্তন করা হবে, কথার কথা, কারণ আমরা তো জানি না রাষ্ট্রপতি পরিবর্তন করা হলে কিভাবে নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে সেটি জানার দরকার আছে, এটি জানতে যেতে পারেন। তিন, এই সরকারটি সরিয়ে দিয়ে নতুন আরেকটি সরকার বসাতে চায় এই সেনাবাহিনী, কথার, তো সেটি আইনগত ভাবে কিভাবে বৈধতা দেয়া যায়, আইনগত ভাবে এর কোনো ফাঁক ফোকর খুঁজে পাওয়া যায় কিনা সেটি জানতে যেতে পারেন। চার, এই যে সেনাবাহিনী এখন মাঠে যে কাজ করছে, তারা যদি কাজ না করে তাহলে সেনাবাহিনীর দিক, সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে সম্পর্কের দূরত্ব তৈরি হবে, সেই দূরত্বের জন্য কোনো আইনগত ঝামেলা হবে কিনা সেটি জানতে চাইতে পারেন প্রধান বিচারপতির সাথে গিয়ে। ঠিক একইভাবে এই যে কি কি করতে জানার জন্য যেতে পারেন, ঠিক একইভাবে মার্কিন রাষ্ট্রদূত এই জিনিসগুলিও জানতে চাওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে যেতে পারে। কিন্তু এইগুলির মধ্যে যে 3-4 করে অনেকগুলি বললাম, এর মধ্যে কোনটি জানার জন্য গিয়েছেন আমরা জানি। আবার এমনও হতে পারে তারা হয়তো, আমি জানি না, তারা হয়তো দুঃসম্পর্কের আত্মীয়, দেখা করতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন তার বাসায়, সেটিও হতে পারে। একমাত্র প্রধান বিচারপতি এবং
সেনাবাহিনী প্রধান, তাদের দিক থেকেই এটি বক্তব্য আকারে আসতে পারে বা ব্যাখ্যা আকারে জানা যেতে পারে যে কেন উনি গেছেন, সেখানে কি জানতে গিয়েছিলেন, অথবা শুধুই মাত্র ওনার সাথে একবেলা নাস্তা করতে গিয়েছিলেন কিনা, সেটি এই দুইজনের ছাড়া অন্য কারো কাছ থেকে আমরা প্রকাশ্য বা আনুষ্ঠানিকভাবে জানার কোনো সুযোগ নেই। আমাদেরকে ধারণা করে নিতে হবে। তো ধারণাটা এভাবে মেলানো যায় যে যেহেতু কথাবার্তা হচ্ছিল যে একটি 111 এর মতো আবার সরকার আসা, নতুন কোন সরকার যদি আসে সেটি এলে কিভাবে আসতে পারে, সেটির আইনগত ভিত্তি কি হবে। আপনি আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের যে রায় আপিল বিভাগের পেন্ডিং, যেটি কয়েকদিন আগে শুনানি হলো, সেই চূড়ান্ত রায়টি কিন্তু দেয়নি আপিল বিভাগ। রিভিউ যে রায়, তারা আরো একটু হিয়ারিং নিতে চান, আরো একটু বুঝতে চান। প্রধান বিচারপতি এটি বলেছেন যে তারা টেকসই একটি ব্যবস্থা চান, সাময়িক কোনো ব্যবস্থার বদলে টেকসই একটি ব্যবস্থা যাতে হয়, প্রধান বিচারপতি এটি বলেছে। অর্থাৎ আমাদের আইন অঙ্গন থেকে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে আরো টেকসই করতে হবে। এখন যদি বিচার বিভাগ আগামী সপ্তাহেই বা আগামী মাসেই তত্ত্বাবধায়ক সরকারের এই রায়টি দিতে গিয়ে এমন কোন নির্দেশনা দেন যে এখনই এটি সংবিধানে অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে এবং আগামী 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করিতে হইবে, হতে পারে। এমন কিছু হবে কিনা সেটি জানার জন্য সেনাপ্রধান গিয়ে থাকতে পারে, এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটা ব্যাপার হচ্ছে, সর্বশেষ এই সেনাবাহিনী প্রধান প্রথম থেকে বলেছিলেন তারপর আস্থা রাখতে, আর কোনো মব বরদাস্ত করতে হবে না, ইত্যাদি ইত্যাদি। সেনাবাহিনী প্রধানকে প্রথম বা সেনাবাহিনীকে প্রথম মবের বিরুদ্ধে ভূমিকা দেখলাম আমরা সম্প্রতি গণ অধিকার পরিষদ নেতাকে, যে লাঠপেটা, এরপর পরই সরকার থেকে বলা হলো বিচার তদন্ত কমিশন করা হবে না। এখানে একটু আপনাকে আমার ব্যক্তিগত মতটা জানাই, তাহলে আমার ধারণা যে আপনার দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে আপনি যেটি বললেন যে এই প্রথম মব ঠেকানোর জন্য সেনাবাহিনীর ভূমিকা দেখেছেন, আমি কিন্তু তা মনে করি না। কেন মনে করি না সেটি বলছি। ঠিক এর পরদিনই কিন্তু ওই মব গিয়ে জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে। সেদিন কিন্তু সেনাবাহিনী জাতীয় ওই আগুন দেয়া ঠেকায়নি। তার মানে হচ্ছে আগের দিনের ঘটনাটি ছিল পুরোটাই আকস্মিক একটি ঘটনা, অ্যাক্সিডেন্টাল ঘটনা। আমি যদিও আমি আমার ঘরোয়া আড্ডায় বলেছি বিষয়টা, আমি কোথাও লিখিনি বা ইয়ে করিনি, আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে এ সম্পর্কে একটু বলি। সেটি হচ্ছে যে গণ অধিকার পরিষদ কয়েকদিন আগে থেকে শুরু করলো হঠাৎ করে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এর আগের যতগুলি মব হয়েছে, যতগুলি দাবি দেওয়া হয়েছে, সব এনসিপি কে দিয়ে তোলানো হয়েছে। এই প্রথম জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিটি এনসিপি কে দিয়ে তোলানো। এখন নূর সাহেবরা যখন গেলেন, তারা হয়তোবা আশা করেছিলেন যে ওখানে পুলিশের যে লোকজন আছে, আর্মির যে লোকজন আছে, তারা ওই কাজটি করতে দেবে, কারণ তাদেরকে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে এই হবে, তোমরা সেগুলি করতে দিও। অতীতের মতো, অতীতে যেরকম আমরা দেখেছি 32 নম্বর ভাঙার ঘটনাগুলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনাগুলি, সবকিছুই তো ওই রকমই ছিল যে তোমরা এটা করো, তারপরে এটা করে দিচ্ছি, অনেকটা এইরকম। সম্ভবত ওই ইনস্ট্রাকশনটি মাঠ পর্যায়ে এসে পৌঁছে নূর সাহেবরা তার গণ অধিকার পরিষদের লোকজন যখন নাকি মিছিল করে ওইদিকে যায়, সম্ভবত ওখানের দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের কাছে তখনও সেই ইনস্ট্রাকশন গিয়ে পৌঁছেনি যে তোমরা তাদেরকে এগুলি করতে দিও, এবং পৌঁছেনি বলেই তারা ঠেকানোর চেষ্টা করছে। আমি সেদিন প্রেস ক্লাব থেকে এই রাস্তা হয়ে ওই দিন আমি প্রেস ক্লাব থেকে ওই রাস্তায় বাড়ি আসতে পারিনি নির্ধারিত সময়ে, কারণ রাস্তাটি এই গন্ডগোলের কারণে বন্ধ হয়ে গিয়েছে।
যখন বাস চলাচল শুরু হয়, আমি যে বাসটিতে উঠি, ওই বাসটিতে ওই সেই জাতীয় পার্টির অফিসের কাছাকাছি থেকেই একটা ছেলে উঠেছে। সে বলল যে সে বিকেল থেকে ওই এলাকায় ছিল, কখন কি ঘটেছে সবকিছু দেখেছে। সে বাসে উঠে সবার কাছে বর্ণনা করছিল ঘটনা। তার বর্ণনা অনুযায়ী গণ অধিকার পরিষদের নূরকে হঠাৎ করেই যে পিটুনি শুরু করলো, গেল কেন, সেরকম ছিল। তার বর্ণনা, ওই ছেলের বর্ণনা অনুযায়ী তারা পুলিশ এবং সেনাবাহিনী এই গণ অধিকার পরিষদের লোকজনকে বলে কয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, বারবার একাধিকবার সরিয়ে দিয়েছে। এরপরে একবার মশাল মিছিল নিয়ে এসেছে। মশাল মিছিল নিয়ে আসার সময়ও সেই সেনা সদস্যরা তাদেরকে বলে কয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখন পেছন থেকে পুলিশের দিকে এবং সেনাবাহিনীর দিকে ঢিল ছোড়া শুরু হয়েছে। এটি কিছুটা ভিডিও পাওয়া যায় যে ঢিল দেওয়া শুরু হয়েছে। যখন ঢিল দেয় তখন পুলিশ একটু ধাওয়া দেয়, এরকম ছোটখাটো ইয়া। ওরই এক পর্যায়ে নূর সেনাবাহিনী সম্পর্কে কটু কথা বলছিল, যে তারা 17 বছর কি করেছে, এখন জাতীয় পার্টিকে পাহারা দিচ্ছে ইত্যাদি একটু রাগত স্বরে বলছিল। এবং এক পর্যায়ে ওখানে দায়িত্বরত একটি তরুণ সেনা কর্মকর্তা, সম্ভবত ক্যাপ্টেন পর্যায়ে, তাকে ধাক্কা দেয় এবং ওই তরুণ কর্মকর্তা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরেই তার সাথে থাকা যে সিপাহীরা, তারা উত্তেজিত হয়ে ওঠে। আফটার অল তাদের স্যার, তাদের বস, তাদের কমান্ডারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে, সেটা তো তারা সহ্য করার কথা না। তখনই তারা নূর সাহেবকে পেটাতে শুরু করে। এটি হচ্ছে ওই ছেলেটির ভাষ্য, এবং এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। এর পরের দিনে কিন্তু গণ অধিকার পরিষদ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার যে না এগুলি ফেক। এই জন্যই বলছিলাম যে এখন তো এআই এর যুগ, কার মুখে কি বসানো হচ্ছে, কি বানানো হচ্ছে, সেটি বোঝার জন্য কমপক্ষে 3 দিন দেরি করতে। ওটি একটি ফেক জিনিস, ওটা কোনো ইয়া না। মূল সমস্যাটা হচ্ছে যে আমার যেটি মনে হচ্ছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে, যেহেতু আমি আগেই বলেছি এই সরকারটি নানান মুখী সরকার, এই সরকারের ভিতরে জামাত আছে, বিএনপি আছে, সেনাবাহিনীর কিছু অংশ আছে, নানান অংশ থাকাতে তারা এক হয়ে সিদ্ধান্ত নিয়ে যে কাজ করছে তা না। তো আমার যেটি মনে হচ্ছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়টিতে সরকারের ভিতরে সবগুলি অংশ একমত নয়, অথবা যেমন এই জানে না, কোনো অংশ জানে না। নূরের ঘটনা জানেন যে নূরের ঘটনার পরে জামাতে ইসলামী বলল তারা জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে। আগে পাঠানো হতো এনসিপি-কে, এবার কি জামাতে ইসলামী এবং এনসিপি এই দুটি অংশই এই জামাতে ইসলামীকে নিষিদ্ধের পক্ষে বলে এসেছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য বলে এসেছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এনসিপি বলে এসেছে, জামাতে ইসলামী বলে এসেছে। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ দেখতে চায়, এটি বলে এসেছে। তো আগেই বলেছি যে এই সরকারের ভিতরে তো তাদের অংশ আছে। এখন হয়তো তারা ওই সিদ্ধান্তটি নিয়েছে সরকারের ভিতরে, কিন্তু সরকারের ভিতরে যে অন্য অংশগুলি, বিএনপির অংশ, সেনাবাহিনীর অংশ, আমেরিকান অংশ, তারা হয়তো সেটি চায় না, অথবা তাদের সাথে এরা আলাপ না করেই গণ অধিকার পরিষদকে নামিয়ে দিয়েছে, এমনকি হতে পারে। এই যে তাদের মধ্যে সমন্বয়হীনতা, ভালো কাজ বলি খারাপ কাজ বলি, কোনো কাজে সমন্বয় নেই। ধরেন একজনকে মারতে যাবে, এই মারার জন্য তাদের যে আমেরিকান অংশ, সেনাবাহিনী অংশ, বিএনপি অংশ, জামাত অংশ, জামাত আর এনসিপি একই জিনিস, এই যে 4টা অংশ, তারা যদি এক হয়ে কাউকে মারতে যায় তখন কিন্তু একরকমের বিষয় দাঁড়াবে। আবার যখন নাকি দেখা যাবে যে জামাত আর এনসিপি মিলে সিদ্ধান্ত নিল, এনসিপির অংশটা যে সরকারের ভিতরে, তারা সিদ্ধান্ত নিল একজনকে মারবে, তখন কিন্তু অন্য যে অংশ তারা এটার বিরোধিতা করবে, তারা এটা সমালোচনা করবে, তখন এটা নিয়ে একটা ভজঘট তৈরি হবে। এবং সেটির প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা আসিফ নজরুল তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নূরের উপর হামলার। উপদেষ্টা আসিফ মাহমুদ সে বলছে সরকারকে দায় নিতে হবে, সরকার তো ভাই তুমি, সুতরাং তুমি দায় নাও, দায় নিয়ে পদত্যাগ করো পারলে। তো তার মানে হচ্ছে এই অংশটা
অন্য অংশের সাথে মিলে এই সিদ্ধান্তটি নেয়নি যে নূরকে নামাতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি দিয়ে। নূরকে তো কেউ না কেউ নামিয়েছে, তার গণ অধিকার পরিষদকে নামিয়েছে, এবং এখন বোঝা যাচ্ছে তাদেরকে নামিয়েছে হচ্ছে জামাতের অংশ, এনসিপির অংশ, এরা নামিয়েছে। নিশ্চয়ই এদের সাথে আমেরিকান অংশ যে সরকারের ভিতরে আছে, আদিলুর রহমান সাহেবরা, বিএনপির যে অংশ আছে, তারা সম্ভবত হয় জানতোই না, আর জেনে থাকলেও তারা একমত না বলেই তাদেরকে ইঙ্গিত করে আসিফ নজরুল প্রতিবাদ জানায়, তাদেরকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ সরকারেরকে দায় নিতে হবে এসব হচ্ছে। অর্থাৎ নিজেদের ভেতরেই এগুলি একজন আরেকজনকে ইঙ্গিত করছে যে তোমাকে দায় নিতে হবে, তুমি কেন এটার পক্ষে না, এরকম চলছে আর মানুষের লিটন, আপনি দীর্ঘদিন জাতীয় পার্টি বিট করেছেন, আপনি জাতীয় পার্টির ভেতরটা আপনি জানেন। আমি জাতীয় পার্টির বিট খুব বেশি দিন করিনি, অল্প সময়। তবে ঠিক যে রাজনীতি নিয়ে যেহেতু রিপোর্টিং করেছি, আমি এটি অনুসরণ করি। জাতীয় পার্টির সর্বশেষ যে বিভক্তি, জাতীয় পার্টি ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারদের যে গ্রুপটা, এই গ্রুপটা যখন আমাদের সামনে আসলো, তখন কিন্তু এনসিপির কোনো নেতা বলতে শুরু করলেন ডিজিএফআই এটাকে বিরুদ্ধ হিসেবে তৈরি করতে চায়। আপনি লক্ষ্য করছেন বিষয়টা? আমি এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা টোটাল দুইটি অংশ মিলিয়ে, এটির পক্ষে হচ্ছে জামাত এবং এনসিপি। এরা আনিসুল ইসলাম মাহমুদও চায় না, এরা জিএম কাদেরও চায় না এই অংশটা সরকারের। আবার সরকারের আরেকটা অংশ আছে, এরা চাইছে ঠিক আছে জিএম কাদেররা পচে গেছে, এদেরকে বাদ দিয়ে একটু আনিসুল ইসলাম মাহমুদদেরকে সামনে নিয়ে এইটাকে একটু সচল রাখে, একটি অংশ সেটি। সুতরাং এই এনসিপির নেতারা তো এটি বলাটাই স্বাভাবিক যে আনিসুল ইসলাম মাহমুদকে ডিজিএফআই নামিয়েছে। আবার এমনটি হতেও পারে, কারণ ডিজিএফআই তো সেনাবাহিনীর অংশ। এখন অতীতে কিন্তু ডিজিএফআই ছিল সবসময় প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের একটি প্রতিষ্ঠান। এটি একটি অদ্ভুত ব্যাপার আমাদের দেশে যে ডিজিএফআই সেনাবাহিনী কখনো নিয়ন্ত্রণ করতো না, এটি প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রণ। তো এই এখন ডিজিএফআই কে যদি প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ন্ত্রণ করত, তাহলে কিন্তু এনসিপি জানতো ডিজিএফআই কখন কি করছে, বা এনসিপি ডিজিএফআই কে দিয়ে তাদের কাজগুলি করাতে পারে, যেহেতু তারাই সরকারের পেছনে আছে। কিন্তু ডিজিএফআই এই প্রথমবারের মতো একদমই সেনাবাহিনীর অধীনে কাজ করছে। তো ওই যে একটু আগে আমাদের প্রশ্ন শুরুই হয়েছিল, প্রশ্ন দিয়ে যে সেনাবাহিনীতে কি হচ্ছে, আমরা তো স্পষ্ট করে বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, এটি বোঝা যাচ্ছে, বন্ধ পাওয়া যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে কিছু একটা হচ্ছে। এই কিছু একটা কি, এটি এখন পর্যন্ত সুস্পষ্ট না। হয়তো আরো কিছুদিন গেলে, অল্প কিছুদিন গেলেই সেটি স্পষ্ট হবে, এটিও ঠিক। কিন্তু এখন পর্যন্ত এটি রাষ্ট্রপতির কাছে যখন গেলেন সেনা প্রধান, এই বিষয়টা জানা গিয়েছে। হ্যাঁ, রাষ্ট্রপতির সাথে ওনারা তো সেনাবাহিনীর দিক থেকে যে ব্যাখ্যাটি, সেনা প্রধানের দিক থেকে বলা হয়েছে যে ওনার চীন সফরকে অবহিত করতে গিয়েছে, রাষ্ট্রপতিকেও অবহিত করতে গেছেন, প্রধান উপদেষ্টাকেও অবহিত করতে। এখন অবস্থা হয়েছে যে রাষ্ট্রপতির তো কোনো স্টাফ আছে বলে মনে হয় না, এই কয়েকজন ব্যক্তিগত কর্মকর্তা আছেন, তারা তো বাইরে কথা বলতে পারে। সুতরাং সেখানে তাদের মধ্যে কি কথা হয়েছে আমরা সেটিও আপাতত জানতে পারবো না। হয়তো কোনো না কোনো সময় রাষ্ট্রপতি নিজে যদি বলেন, অথবা তার কোনো কর্মকর্তা যদি আস্তে ধীরে সেগুলি বাইরে ছড়ান, তাহলে হয়তো বা আসবে, কিন্তু এখনই আসছে না। কারণ এই ধরনের একটি গুমট পরিস্থিতিতে কেউই সহজে মুখ দিতে চায় না। আপনি জানেন যে নির্বাচিত সরকার থাকে, এই গুমট পরিস্থিতির কারণেই যখন সেনাপ্রধান রাষ্ট্রপতির কাছে যান, তখন ছড়ায় জরুরি অবস্থার কথা। এমন কি সম্ভাবনা আছে? হ্যাঁ, নানান কিছুই হতে পারে। কিন্তু ওই যে আবার উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেই বলেছেন যে এইসব গুজবে কান দেবেন না। সেনাপ্রধান বলে এসেছেন যে
অন্তর্বর্তী সরকার যেভাবে কাজ করছে তাকে সমর্থন দিয়ে যাওয়াই সেনাবাহিনীর কাজ। সুতরাং জরুরি অবস্থার সম্ভাবনা যেটা, আমি আগেই বলেছি যে সেনাবাহিনীর ভিতরে আমরা যা শুনতে পাচ্ছি দুটি অংশ কাজ করছে, একটি হচ্ছে সেনা প্রধানের অংশ, আরেকটি হচ্ছে অন্যদের একটি। এখন সেনা প্রধানের অংশ যে এটি চায় না সেটি আমরা গত কিছুদিন, বেশ কিছুদিন এই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত নানান কাজে বুঝে এসে গেছি যে এই অংশটি, সেনা প্রধানের অংশটি, সেটি করতে চায় না বা করতে পারছে না। তারা যা চায় তা করতে পারছে না, অথবা আসলেই এগুলি চায় না। তো এই অংশটি যদি জরুরি অবস্থা জারি করতে চাইতো তাহলে এখন নয়, এতে অনেক আগেই করতে পারে, কিন্তু তারা চায়নি বলেই সেটি করেনি। এখন অপর অংশটি যেটি, তারা সেনা প্রধানকে দিয়ে করাবে কি? সেনা প্রধানের যদি অবস্থাটা এরকম হয় যে পুরো সেনাবাহিনীতে তিনি একা, তাহলে হয়তো তাকে দিয়ে করাবে। আর যদি এমন হয় যে না, সেনা প্রধানের পক্ষেও কিছু আছে, একটা মোটামুটি অংশ আছে, অন্যদিকেও একটি অংশ আছে, সুতরাং একটি অংশ আরেকটি অংশকে দিয়ে কিছু করিয়ে ফেলবে, সেটি হবে না। একমত হতে হবে দুটি অংশ একমত হয়েছে বলেও আমরা শুনিনি। কারণটা হচ্ছে যে এই দুটি অংশের মধ্যে, সেনাবাহিনীর দুটি অংশের মধ্যে যে অংশটিকে এখন প্রভাবশালী মনে হচ্ছে, জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে, সেটি হচ্ছে জামাতে ইসলামী অনেকটা সুবিধা হয় যদি ওই অংশটি কোন তত্ত্বাবধায়ক সরকার এখন আসে, তাহলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে জামাত ইসলাম। তাদের সাথে এনসিপি কে আমি আলাদা দল ধরি না, এটি আসলে জামাত ইসলামেরই একটি উইং। আমি বলি যেটি যে আওয়ামী লীগে যেরকম যুবলীগ, বিএনপিতে যেরকম যুব দল, একটি শক্তিশালী সংগঠন ওই দুইটি, জামাত ইসলামের যুব সংগঠন ওই রকম কোন শক্তিশালী কিছু না। সুতরাং তারা একটি শক্তিশালী যুব উইং গড়ে তুলেছে এই জাতীয় নাগরিক পার্টি নামে। ওটি জামাত ইসলামী যা চায় তাই ওরা করে দিত। সুতরাং জামাত ইসলামী যদি তত্ত্বাবধায়ক, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে, অথবা সেনাবাহিনী সরাসরি ক্ষমতা গ্রহণ করে, সেটি জামাতি ইসলামীর জন্য সবচেয়ে লাভজনক হবে। এবং এই কারণেই আমার মনে হয় কেন যেন জামাতি ইসলামী নির্বাচন হতে দেব না, আমাদের এই দাবি না হলে হতে দেব না, ইত্যাদি ইত্যাদি হুমকি দেওয়ার সাহসটিও তারা এই কারণেই পায়। এবং বিএনপি সেখানে একটি খুব খারাপ অবস্থায় আছে, কারণ বিএনপি জানে যে আগামী নির্বাচনটি হলেই তারা মানুষের ভোটেই ক্ষমতায় যেতে পারে। এর জন্য তো অনেক সময় তারা অপেক্ষা করেছে, আচ্ছা ফেব্রুয়ারি পর্যন্ত না হয় অপেক্ষা করে, কিন্তু হঠাৎ করে যদি ওই রকম কোন সরকার এসে যায়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, আরো তো 2 বছর ইলেকশন নাও দিতে পারে, তার মানে বিএনপি কে আরো 2 বছর ক্ষমতার বাইরে থাকে। এবং তখন ওই সরকারটি, যে এখনকার যে অন্তর্বর্তী সরকার, বেসামরিক অন্তর্বর্তী সরকার, তারা যতটা বিএনপি কে গুরুত্ব দিচ্ছে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি কে সেই গুরুত্ব নাও দিতে পারে। এমনকি আমরা যে অতীতে শুনেছি -2 এর মধ্যে তো -1 একজন হয়ে গেছে, এখন আরেকজনকে মাইনাস করলে তো -2টাও হয়ে যায়, তেমনও তো করতে পারে আগামীতে যে সরকার আসবে। আমি যেটি বলছিলাম, আরেকটা বিষয় আমরা আলাপ করি আপনার সাথে, ডাকসু নির্বাচনটা অনেকে যত কিছু ঘটছে রাজনীতির মাঠে, এর সাথে ডাকসু নির্বাচনের একটা সংযোগ তৈরি করতে চান বা সংযোগকে ইঙ্গিত করেন। সেটা ডাকসু নির্বাচনটা হঠাৎ করে আদালতের মাধ্যমে স্থগিত করা হয়েছিল, আবার সেটা চেম্বার জজ আদালতে সেই আদেশটা স্থগিত হয়ে গেছে। ডাকসু নির্বাচন নিয়ে আপনারা কি খবর পাচ্ছেন? ডাকসু নির্বাচনটা স্থগিত হওয়া এবং স্থগিতাদেশ স্থগিত হওয়া, এটা প্রথম দিকে হঠাৎ করে মনে হচ্ছিল যে জাতীয় রাজনীতির সাথে এর কোনো মিল হয়তো বা আছে, কিন্তু যতটুকু পরবর্তীতে খবর নিয়ে জানতে পেরেছি, অন্তত আমি জেনেছি, সেটি হচ্ছে যে জাতীয় রাজনীতির সাথে এর কোনো যোগাযোগ নেই। এটি পুরোটাই একজনের যে রিট যে করেছিল,
তার রিটের আবেদনের মধ্যে কোনো ভুল ছিল এবং এই আবেদনের ভুলের উপর যে বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি স্থগিতাদেশ দিয়েছিলেন, সেটি আমি আইনের ছাত্র নই এবং আমরা জানি না যে এটি ভুল না শুদ্ধ। বিচারপতিরা যে রায় দেন অবশ্যই সব সঠিক, কিন্তু স্বাভাবিকভাবে যেটি মনে হয়, একটি প্যানেলের একটি মেয়ে, সে মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনা সম্পর্কিত একটি পদ তৈরি করেছে বা ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ওইটার পদের সে প্রার্থী একটি প্যানেলের। ওই প্যানেলটি হচ্ছে সিপিবি সমর্থিত ছাত্র ইউনিয়ন ও আরো কয়েকটি বাম দলের যে জোট, তাদের প্যানেল। এখানে অদ্ভুত বিষয়টি হচ্ছে যে আমি আপনাকে বলেছি সিপিবি সমর্থিত ছাত্র ইউনিয়ন। এটার কারণটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র ইউনিয়নের দুটি কমিটি কাজ করে। একটির সাথে সিপিবি যে তাদের অনুমোদন রয়েছে, আরেকটি কমিটির সাথে এই সিপিবির যোগাযোগ নেই, সিপিবির সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা আরেকটি কমিটি করেছে। তো তাদের প্যানেলও দুটি। তো যেই প্যানেলের যেই প্রার্থী রিটটি করেছে, তার অভিযোগ হচ্ছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস সম্পর্কে, তার প্রার্থিতা সম্পর্কে, তাকে বেআইনি ভাবে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখন আপনার কাছে আমি অভিযোগ করেছি যে মিস্টার এক্স কে বেআইনি ভাবে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে। আপনি বিচারক হিসেবে মিস্টার এক্স এর প্রার্থিতা স্থগিত রাখতে পারেন, যেটি জাতীয় নির্বাচনে আমরা প্রায়ই দেখি যে একজনের মনোনয়নপত্র যখন বাতিল হয়, সেটি তিনি আদালতে যান, আদালতে গেলে তার প্রার্থিতা হয় ফিরিয়ে দেয় নতুবা বাতিলই রাখে। আবার অনেক সময় বিভিন্ন কর্তৃপক্ষ আদালতে গিয়ে বলে যে অমুকের মনোনয়নপত্র গ্রহণ করেছে, সেটি অবৈধ। তখন আদালত বলতে পারে যে না, অমুকের প্রার্থিতা মনোনয়নপত্র অবৈধ। ওইটার জন্য পুরো এলাকার নির্বাচন কিন্তু বন্ধ বা স্থগিত করা হয় না, কারণ আবেদনটি করা হয় একজন প্রার্থী সম্পর্কে। ঠিক একইভাবে ডাকসুতেও একজন প্রার্থীর সম্পর্কে আবেদনটি, রিট আবেদন করা হয়েছে। তো হাইকোর্ট সেক্ষেত্রে ওই একজন প্রার্থিতার উপর স্থগিতাদেশ দিতে পারে, কিন্তু পুরো নির্বাচনকে স্থগিতাদেশের মাধ্যমে বন্ধ করে দেয়া, তখনই ওই সন্দেহগুলি এসেছে এর সাথে কি জাতীয় রাজনীতির কোনো যোগাযোগ আছে কিনা। এরপরে কি তাহলে আদালতের মাধ্যমে জাতীয় নির্বাচন স্থগিত করে দেওয়া হবে, এরকমের প্রশ্ন এসেছে ওই কারণে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে এটি আসলেই জাতীয় রাজনীতির সাথে না, বরং ওই প্যানেলের যিনি রিট করেছেন তার ধারণা ছিল যে এই রিটের মাধ্যমে তিনি ইলেকশনে একটি বাড়তি সুবিধা পাবেন, সেটি হচ্ছে যে উনি মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন ভোটাররা তার দিকে, তাকে চিনতে পারছে, উনি একজন ক্যান্ডিডেট। এখন তো তার নাম বললেই সকল ভোটার চিনবে। সুতরাং তার উদ্দেশ্য ছিল মনোযোগ আকর্ষণ করা, তার উদ্দেশ্য ছিল তাদের প্যানেলের দিকে মনোযোগ আকর্ষণ করা, তার উদ্দেশ্য ছিল সাধারণ ভোটার, যারা সাধারণ শিক্ষার্থী, তাদেরকে জানানো যে ওই প্যানেলটা হচ্ছে এই ধরনের শিবিরের ছেলেপেলে দিয়ে গঠিত, যারা অতীতে ছাত্রলীগের ভিতরে ছিল, ছাত্রলীগের হয়ে নানান অপকর্ম করেছে, এখন ছাত্র শিবিরে আবার তারা মূল দলে আত্মপ্রকাশ করেছে, যেটি আমরা প্রায় ট্রোল করে বলি যে লুঙ্গির তলা থেকে বের হয়েছে। সেটি হচ্ছে বিষয় যে তাদের প্যানেলের দিকে মনোযোগ কেড়ে নেওয়ার জন্য একটি চেষ্টা ছিল। এটি পরে অন্তত আমি যে কয়েকজনের সাথে আলাপ করেছি এবং যেভাবে বুঝেছি, এটি হচ্ছে মূলত সেই ঘটনা। এর সাথে জাতীয় রাজনীতি আসলেই মিল নেই, জাতীয় রাজনীতির কোনো সংযোগ নেই। জাতীয় রাজনীতি নিয়ে ওই যে শুরুতেই যে প্রশ্ন করেছেন যে নানান রকমের প্রশ্ন, নানান রকমের গুজব, সেগুলিই চলছে, সেগুলি এই ডাকসুর চাইতেও বড় আকারে এই গুজবগুলি চলছে। সেই প্রশ্নগুলি উত্তর মানুষ খুঁজছে যে কি হতে যাচ্ছে, কি হবে। এই প্রশ্নগুলি এখনো সেটেল, এখনো কেউ বলতে পারবে না যে সেনাপ্রধান বলেছেন যে গুজবে কান দিবেন না, আর সবাই খুব নিশ্চিত হয়ে গেল যে না, তাহলে এরকম কিছু ঘটবে না।
এটাও যেরকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, আবার কিছু ঘটবেই এটারও কোনো আলামত দেখা যাচ্ছে না। সব মিলিয়ে এখনো একটি অনিশ্চিত পরিস্থিতি, অনিশ্চিত পরিবেশ, এবং সামনে কি হবে না হবে এই প্রতিদিন হওয়ার পরে দেখা যাবে যে এরকম জিনিসটা হয়েছে। মনিরুল হোসেন লিটন, আপনারা ঢাকা থেকে ওই যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের দুটো বড় মিছিল, একটা গুলিস্তানে, একটা ধানমন্ডি 87, এর প্রভাবটা কি টের পান? এর প্রভাবটা? এর কোনো প্রভাব নেই। আমি খুব দুঃখজনক হলেও সত্যি দুঃখজনক এই কারণে বললাম যে আমার যতটুকু ধারণা আপনার দর্শকদের বেশিরভাগেরই ধারণা হবে, বা বেশিরভাগ দর্শক যেই শ্রেণীর হয়ে থাকার কথা, তারা হয়তো আশা করছিল যে এই আওয়ামী লীগের এই দুইটা ঝটিকা মিছিলে এই সরকার কেঁপে গেছে, এই সরকারের খবর হয়ে গেছে, এই সরকার কালকেই ক্ষমতা ছেড়ে দেবে, অথবা পরশুদিন শেখ হাসিনা চলে আসবে। অসম্ভব, এরকম কিছুই না। এটার একটি কুপ্রভাব আছে, প্রভাব না কুপ্রভাব। কুপ্রভাবটা কি? কিছু ছেলে পেলে আওয়ামী লীগের বলেন, ছাত্রলীগের বলেন, যুবলীগের বলেন, এরা এখনো বাইরে অন্তত ঘোরাফেরা করতে পারে, এদেরকে জেলখানায় নেওয়ার ব্যবস্থা করা। এই যে যারা মিছিল করেছে, এখন পুলিশ খুঁজে খুঁজে তাদেরকে ধরবে, তাদেরকে জেলে নেবে। এইটা হচ্ছে মোটা দাগের প্রভাব। এখন একেবারেই কি কুপ্রভাব? না, নেতিবাচকের ইতিবাচক দিক আছে। নেতিবাচকের ইতিবাচক দিকটা কিরকম? সেটি হচ্ছে যে এখন সরকার যেভাবে আওয়ামী লীগের লোকজনের উপর ধরপাকড় করছে, এর মধ্যে একেবারেই নিরীহ যে মিছিলেও যায়নি কখনো, অতীতেও না, এখনো না, কিন্তু সে আওয়ামী লীগ সমর্থক, সে ছাত্রলীগের কোনো সময় ছাত্রলীগ করেছে, আমি যেরকম এক সময় ছাত্রলীগ করেছি, আওয়ামী লীগের সমর্থক, কিন্তু কখনো এই সময়েও যায়নি, আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল তখনও বিরোধী। তো এই যে এই ধরনের মানুষগুলির উপরও যখন নিপীড়ন চালাচ্ছে, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে আওয়ামী লীগের সমর্থক শুনলেই ধরে নিয়ে যাচ্ছে। ধরে নেওয়ার কারণ আবার দুইটা, একটা হচ্ছে যে আসলে আওয়ামী লীগকে ভয় দেখানো, আরেকটা হচ্ছে পুলিশের মামলা বাণিজ্য, গিয়ে হয় টাকা দাও, নতুবা তোমার অমুক মামলা দিচ্ছি, ধরে নিয়ে আসে। কারণ সবাই জানে যে সে এই লোকটা আওয়ামী লীগ, এরকম। এখন এটা করার কারণে যেটা হয়েছে, মাঠ পর্যায়ে আওয়ামী লীগের খারাপ মানুষ এবং ভালো মানুষ, খারাপ মানুষ তারা যারা গত 15 বছর নানা রকমের অপকর্ম করেছে, চুরিচামারি করেছে। আওয়ামী লীগের কিছু লোক তো করেছে, এটা কেউ অস্বীকার যদি করে তাহলে সে বোকা স্বর্গে বাস করছে। তো এরা হয়তো দৌড়ের উপর আছে, আবার যে নাকি ভালো মানুষ, যে এইসবের সাথে জড়িত ছিল না, সেও দৌড়ের উপর আছে। এখন উভয় পক্ষ দৌড়ের মধ্যে গিয়ে এক জায়গায় গিয়ে মিলে গেছে, তাদের মধ্যে একটা একতা তৈরি হচ্ছে। অর্থাৎ মাঠ